বাড়ির গৃহিণীরা রান্নাঘরে কাটাকুটি আর হাতা খুন্তি নাড়ছে। চুলোয় রান্নার ভীষণ চাপ। এ বাড়ির একান্নবর্তী পরিবারের মেঝ বউ রামিসা বেগম আর ছোট বউ তানিয়া খাতুনি গ্রামে থাকেন। সেজ বউ শাকিলা খানম চট্টগ্রামে থাকেন স্বামীর কর্মসূত্রে, যদিও বা সেও একজন কর্মজীবী নারী। আর বড় বউ মাইমুনা ডলি, তিনি আমেরিকায় থাকেন স্বামীর সাথে, তাই বাড়ির সব কাজ মেঝ আর ছোট বউই সামলাচ্ছে। শাকিলা খানম টুকিটাকি জিনিসপত্র এগিয়ে দিচ্ছেন যাদের, বেশ মার্জিত স্বভাবের তিনি। অন্যদিকে মাইমুনা ডলি আমেরিকার গল্প করছেন তাদের সাথে। তাদেরও একটা ছোটখাটো আসর জমেছে রসুই ঘরে। রোজবা সে বিকেল থেকে যখন শুনেছে সবাই মিলে সন্ধ্যায় ঘুরতে যাবে, তখন থেকে শুরু হলো তার রূপচর্চা। সাথে তাল মিলিয়েছে তিহানা আর টায়রা। কোন ড্রেস পরবে, সাথে কী ধরনের জুয়েলারি ম্যাচিং করবে, একটা একটা করে সব মিলিয়ে যাচ্ছে তারা। রোজবার ফর্সা গায়ের রঙে মানানসই একটি ড্রেস খুঁজে পেল বহু কষ্টে। তাদের এই বিরল দৃশ্য দেখে রূপা আর নুরি দৌড়ে তিনতলার জাইমা সাইমার কাছে চলে গেল। রূপা মনে মনে স্থির করে, আমিও আজকে এমন সাজ দিব সাদমান ভাইয়া হা করে তাকিয়ে থাকবে। রোজবাবুর থেকেও বেশি সুন্দর করে সাজব। জামা হাতে ভিতরে প্রবেশ করে রূপা গদগদ করে বলল, আমার একটু সাজায় দাও নাফুরা। জাইমা ভ্রু উঁচু করে জিজ্ঞেস করে, কোথায় যাবি সেজে? আমার জানা মতে কারো বিয়ে তো না, যদিও বা হবে তাও সপ্তাহখানেক পরে। কোনো ফাই নাফু, তোমাকে লোকে ঘুরতে যাইতাম না তাই। কথাটা বলেই লজ্জায় মাথা নুয়ে হেলতে দুলতে লাগলো। সাইমা বলে, সামান্য বাজারে যাবি, তোকে তো কেউ দেখতে আসছে না, এত সাজার কি আছে? তুই সাজলেই কি আর না সাজলেই কি, তোকে সবাই চেনেই। কেন আমি সাজলে দোষ কি? 2 তালাত গিয়া দেখ রুজবা, তিহানা, টায়রা সে বিয়ে হালতে সাজা শুরু করছে, এখনো করতেছে। সাইমা আর জাইমা একে অপরের দিকে তাকিয়ে আছে। বলে কি, এত সাজার কি আছে? সামান্য গ্রামের বাজারেই তো যাচ্ছে। যদিও মুখে কিছু বলেনি, যার যার পার্সোনাল বিষয়। রুজবা অন্যরকম ধাঁচের মেয়ে। সাইমা বলল, আচ্ছা আয়, আমি নুরিকে সাজিয়ে দিচ্ছি, আর জাইমা তুই রূপাকে সাজিয়ে দে। রূপা আর নুরি দৌড়ে তাদের জড়িয়ে ধরল। তোমরা অনেক ভালো আফু। আধ ঘন্টা পরে সবাই রেডি হয়ে ড্রয়িং রুমে এসে জড়ো হয়। সাদমান এখনো আসেনি, তার জন্যই অপেক্ষা করছে সবাই। রোজবা বিরক্তিসূচকভাবে সিঁড়ির দিকে তাকিয়ে আছে, কখন আসবে সাদমান ভাইয়া? উফ, নিশ্চয়ই আমাকে এই লুকে দেখে বলবে, রোজবা তুই এত সুন্দর কেন বলতে পারিস? তোকে দেখার পর থেকে আমি রাতে ঘুমোতে পারছি না। আজকে তো তুই হিন্দি সিনেমার নায়িকাদেরকেও হার মানিয়ে দিয়েছিস। তুই কি আমার মনের রানী হবি? এসব ভাবতে ভাবতে লাল নীল হয়ে আছে সে। তার ভাবনা উবে গেল ফাহিমের কথায়। কিরে রোজবা, তুই এমনভাবে একা একা হাসছিস কেন? তোকে ভূতে ধরেছে নাকি? ফাহিমের তেরা কথায় কিঞ্চিত রাগ লাগল। সে খরতর গলায় বলল, কই আন্দাজি, আমি স্পষ্ট দেখলাম তুই উপরের দিকে তাকিয়ে হাসছিস। তোমার চোখে পানি পড়েছে, ডাক্তার দেখাও। সাদমানকে আসতে দেখে চুপ হয়ে যায়, না হলে আরও 2টা কথা শুনিয়ে দিত সে। তার চোখ আটকে আছে হুডির দিকে। ইস, এমন একটা হুডি আমারও চাই, ড্যাশিং লাগছে তাকে। আমাকেও কম লাগছে না, একবার শুধু তাকাও বাছাধন, চোখ কোটর থেকে বেরিয়ে আসবে। যা সাজ দিয়েছি না আজ। মনে মনে বিড়বিড় করছে সে। রূপা নুরিকে বলে, নুরি রে আমারে ধর, আমি মনে হয় অজ্ঞান হইয়া যামু। রাফা আর তিহানার সামনে এগিয়ে বলেন, ভাইয়া এত দেরি হলো কেন আসতে? আমরা সেই কখন থেকে ওয়েট করছি তোমার জন্য। সাদমান সবার দিকে এক নজর তাকালো। রুজবা, তিহানা, টায়রাকে দেখে বিষম খেল। কিরে, এমন সঙ্গের মতো সেজে কোথায় যাবে তোরা? আর বলো না ভাইয়া, বাজারের সব আটা ময়দা তো ওরা মুখে দিয়েই শেষ করে ফেলেছে। আফসোসের ভঙ্গিতে হিমেল হাসতে হাসতে কথাটা বলল। এতে যেন হাসির ফোয়ারা বয়ে গেল কাজীর মহলে। সাদমান ঠোঁট টিপে হাসি আটকিয়ে মনে মনে বলে, কথা মন্দ বলিসনি। প্রকাশ্যে হিমেলকে চোখ রাঙায় সে। রুজবা কটমট দৃষ্টিতে হিমেলের দিকে তাকিয়ে মুখে হাসি ভাব এনে বলল, কেন ভালো লাগছে না দেখতে আমাকে সাদমান ভাইয়া? সাদমানের কাশি উঠে গেল। সে মাথা সামান্য কাত করে বুঝালো, হ্যাঁ খুব সুন্দর লাগছে। এতে রুজবা পারানা সাদমানকে জড়িয়ে ধরে। সাদমান বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছে, তার চেহারায় কৌতূহল স্পষ্ট। শ্যামলকন্যা আসেনি এখনো, মনে মনে আওড়ালো। আদি তারা দিয়ে বলল, সাদমান চল, এখন অনেকক্ষণ যাবৎ ভ্যান দাঁড়িয়ে আছে বাড়ির সামনে। রাফাকে তিতিন বলল, আপু হুড়েন যাবেন আমাদের সাথে? বোনের কথায় সাদমান হাতে আসমান পেল। সে সাইমাকে বলল, তোর বোন কোথায় সাইমা, যাবেন আমাদের সাথে? জিজ্ঞেস করেছিলাম, বলেছে যাবে না। সাইমার কাট কাট জবাব। জাইমা বলল, ভাইয়া এত চিন্তা করো না, ও এসব পছন্দ করে না, আব্বুকে ছাড়া কোথাও যায় না ঘুরতে, তাই আর কিছু বলিনি। রাফা বলল, আমরা সব কাজিনরা মজা করব আর সে একা বাড়িতে কেন থাকবে? আমি যাচ্ছি নিয়ে আসতে। সাদমান বলল,
না আসলে বলে দিস, তো সাদমান ভাইয়া যদি আসে তাহলে কোলে করে হলেও নিয়ে যাবে, পরে কিন্তু আবার কিছু বলতে পারবি না। আর আমার রাগ তো জানিসই, যা বলেই করেই ছাড়ি। রাফা জানে তার ভাইয়ের স্বভাব, তাই সে আশ্বস্ত করে নিয়ে আসব। হুরাইন আমাদের সব কাজিনদের থেকে ঠিক উল্টো। 3 বছর আগেও আমরা একসাথে কত আনন্দ করেছি। গ্রামে আসলে মাছ ধরেছি, গোল্লাছুট, দাঁড়িয়া বান্ধা খেলেছি, ধাপ্পা আর ডাংডুঙ্গিও খেলেছি। অথচ আজ এই মেয়ের টিকিটেও পাই না। আদিল বলল, রাতে রূপকথার গল্প শোনার জন্য কত বায়না করত। 3 বছর আগেও সাঁতার শিখিয়েছি, এখন তো আমাকে দেখলে কেমন আছে এতটুকু জিজ্ঞেস করে, ব্যাস। আমরা চোর পুলিশ খেলতাম সন্ধ্যায়, ঠিক না সাকিব, নিলয়? হুর তো একবার যা ভয় পেয়েছে, আল্লাহ, মনে হলেই হাসি পায়। ফাহিম কথাটা বলেই হাসতে লাগলো। রোজবা টিপ্পনি কেটে বলে, সে মেয়ে এখন যা হুজুরনি হয়েছে আমাদের পাত্তাই দেয় না, খালি জ্ঞান দেয় কথায় কথায়। সাদমান চুপচাপ সবার কথা শুনছে শুধু। তিতিনের কেন জানি রুজবার কথাটা ভালো লাগেনি, তবে সে তার ভাইকে দেখে চুপচাপ দাঁড়িয়ে অন্য সময় হলে দুটো পাল্টা প্রশ্ন ছুড়ে দিত। বহুত কষ্টে হুরাইনকে রাজি করিয়েছে রাফা, তবে শর্ত সাপেক্ষে। রাফা মেনে নিয়েছে। হুরাইনকে দেখে তিতিন আর সাদমান ভূত দেখার মতন চমকে গেল। এমন আজীব পোশাক তারা দেখেনি। সাদমান কয়েকবার ঠোক গিলে ফেলে, মনে মনে আওড়ালো, স্ট্রেঞ্জ। আর চোখে একবার পরখ করে হেঁটে চলে গেল বাহিরে। তিতিন দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে, সখী তুমি এসেছ, আমি অনেক খুশি হয়েছি। হুরাইন মুচকি হাসে, সখী নাকি আমি যাব না শুনে কান্না করেছে। তিতিন চটজলদি উত্তর দেয়, কারণ যদিও মিথ্যা বলেছে তবুও সে খুশি, কারণ সখী যে তা না হলে যাবে না। গাড়িতে উঠে আরেক দফা ঝামেলা হয়েছে। হুরাইনের শর্ত ছিল ছেলে মেয়ে আলাদা ভ্যানে করে যেতে হবে। রাফা তাই সাদমানকে বলল, ভাইয়া তোরা পেছনের গাড়িতে আয়, আমরা এটাতে বসি। কিন্তু বাদ সাধল রুজবা, সে কোনো মতে এ গাড়িতে যাবে না। অগত্যা তাকে সাদমানদের সাথে দেওয়া হলো। বাকিরা এই গাড়িতে উঠে বসল। জাইমার মন খারাপ, কারণ সে ফাহিমের সাথে এক গাড়িতে যেতে পারেনি। মিনিট 20 পরে বাজারের মোড়ের কাছে সবাই জড়ো হলো। প্রথমেই ঝালমুড়ির দোকানে হামলা দিল। চানু মিয়া পান খাওয়া ফোকলা দাঁত বের করে বলে উঠল, আপনারা রাশেদ তালুকদারের নাতি নাতনি না? বয় নে কি খাইবেন কইন, ভাইজান বিহালে কয়ে গেছে আপনারা আইবেন যে। সবাই টুলের উপর বসে পড়ল। হিমেল খাবারের অর্ডার দিয়ে দিল। এদিকে ফাহিম আর জাইমা চোখে চোখে কথা বলছে। রুজবা তো চোখ দিয়ে গিলে খাচ্ছে সাদমানকে। এতে সাদমানের কোনো হোলদোল নেই। সে তো ব্যস্ত সামনে বসে থাকা কালো বোরকাবৃত মানবীকে দেখতে। তিতিন হুরাইনকে এ যাবৎ কত শত প্রশ্ন করেই চলেছে। আদিলরা ফোন ঘাটছে। রূপা নুরি বাজারে চক্কর দিচ্ছে। তিহানা আর টায়রা ছবি তুলতে ব্যস্ত। এদিকে হিমেল, সাইমা আর রাফা গল্প করছে। দোকানের কর্মচারী একে একে সবাইকে ঠোঙা ভর্তি ঝালমুড়ি দিয়ে গেল। বিপত্তি বাঁধল সে ভুল করে হুরাইনকে খালাম্মা বলে ফেলায় কাজিন মহলে হাসির ঢেউ খেলছে। হুরাইন চুপচাপ বসে রইল। দেখেছিস কতবার তোকে বলেছি এসব কি পড়িস, তোকে আমাদের খালাম্মা বানিয়ে দিল এই পুচকে ছেলে। রুজবা একটু টিপ্পনি কেটে কথাটা বলল, ঠিক বলেছ আপু, তেহানার সঙ্গ দিল। সাদমান ভেতরে ফুঁসছে, শুধু কিছু বলল না। রুজবা আদব করে কথা বলতে শিখ বলেই খাবারে মনোযোগ দিল। অতি আশ্চর্যজনক কাজটা করে বসল হুরাইন। কেউ ভাবেনি সে এমন কিছু করবে। সে কোরআনের 2টি আয়াত শুনিয়ে দিল অনুবাদ সহ। তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদেরকে কেবল অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার দিকে প্রত্যাবর্তিত হবে না? সূরা আল মুমিনুন আয়াত 115। সুতরাং সত্যিকারের মালিক আল্লাহ মহিমান্বিত, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি সম্মানিত আরশের রব। সূরা আল মুমিনুন আয়াত 116। শায়েখ মনসুরের একটি অনুষ্ঠানে এই তেলাওয়াত এক মধ্য রজনীর শেষ ভাগে আমাকে আবেগাপ্লুত করেছিল। আমি সেদিন বুঝেছিলাম উনি কি বলেছিলেন। কুরআনের এই 2টি আয়াতই আমার পরিবর্তনের জন্য যথেষ্ট ছিল। আলহামদুলিল্লাহ। আমার পোশাক আশাক দেখে যদি কেউ খালাম্মা ডাকে তাহলে সেটা আমাকে প্রশান্তি এনে দেয়। কারণ কেন জানো? আমি তো এজন্যই পর্দা করি, যাতে নন মাহরামদের দৃষ্টি থেকে নিজেকে হেফাজত করতে পারি। আলহামদুলিল্লাহ। উনি জানেন না হয়তো আমি একজন অল্প বয়সী মেয়ে, এটাই আমার গর্ব, বুঝেছ? আমি কেমন সেটা একান্তই আমার জীবনসঙ্গীই জানুক। আর পৃথিবীর কোনো পুরুষ আমার চেহারার সৌন্দর্য দেখে প্রশংসা করুক, তা আমার গায়রতে লাগে আপু। আমার হায়া এত নিচু নয়। সকলে মন্ত্রমুগ্ধ নয়নে তাকিয়ে রইল। অদ্ভুত ভালো লাগা ছেয়ে গেল সাদমানের মন জুড়ে। রাফা অবাক হয়ে তাকিয়ে আছে। রুজবা আর তিহানের মুখ চুপসে গেল। হুরাইন উঠে দাঁড়ায়। সে বলল, তোমরা আসো, আমি আব্বুর সাথে চলে যাচ্ছি। আব্বু সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন বলেই হনহন করে চলে গেল। আদিল বলল, মামু কখন আসলো? সাইমা বলল, আব্বুকে ছাড়া হুর কোথাও যায় না, আসার সময় আব্বু আসছে আমাদের সাথে। সাদমান তাড়া দিয়ে বলল, আমার কাজ আছে, আদিল তুই তাদের নিয়ে আয়, আমি একটু আসছি। এই যে শুনুন। জি, আপনাকেই বলছি, যিনি এই মুহূর্তে গল্পটি শুনছেন। প্লিজ এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন।
আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিও শেষে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে। তাহলে চলুন আবার গল্পে ফিরে যাই। আরও একটি নতুন দিনের সূচনা হলো। যেহেতু শীতের আমেজে শামিয়ানা টেনেছে প্রকৃতি, তাই বাড়ির ছেলেরা ব্যাডমিন্টন খেলায় মেতে উঠেছে। শীতের আগমনই হয় এই খেলার জন্য আদিলের ভাষ্যমতে। হিমেল তার কাঁধ জড়িয়ে ধরে বলে উঠল, তার বলতে ছেলেরা এক দলে আর মেয়েরা আরেক দলে ভাগ হয়েছে। দুই দলই বেশ জমজমাট মেতে উঠেছে খেলায়। কে কাকে হারাতে পারে বাজিমাত করতে বাড়ির নজওয়ানরা যেন উঠে পড়ে লেগেছে। তবে মেয়েরাও কম কিসে, তারাও তাদের চ্যালেঞ্জকে তুড়ি মেরে উবে দেওয়ার চেষ্টায় সর্বোচ্চ। সাদমান ঘেমে একাকার, কপালে কর্পূরের ন্যায় জমে থাকা ঘাম রুমাল দিয়ে মুছে আবার মেতে উঠেছে খেলায়। হাড্ডাহাড্ডি লড়াই চলছে পুরোদমে। খেলার এক পর্যায়ে তার চোখ ছাদের উপরে চলে গেল। কুয়াশার দাপটে ঝাপসাময় এক রমণী রেলিং ঘেঁষে দাঁড়িয়ে নিচুমুখী হয়ে খেলা দেখছে। সে ঠোঁট টিপে খানিক হাসল। তার শ্যামল কন্যার বিলাই চোখ দুটিতে কৌতূহল স্পষ্টত। এখন কিছু বললে মেয়েটা লজ্জা পেয়ে চলে যাবে, তাই সে খেলায় মনোযোগ দিল। পাক্কা 99 মিনিটে খেলার শেষ ভাগের ইতি ঘটল। সাদমান ফ্রেশ হয়ে মোবাইল হাতে নিয়ে বেলকনিতে এসে দাঁড়ায়। 5-5টা কল দিয়েছে রিঙ্কি। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে অনেকগুলো টেক্সট আনসিন হয়ে থুবড়ে পড়ে আছে। এতগুলো টেক্সট দিয়েছে মেয়েটা, অথচ সে টের পায়নি। মাথার চুলগুলো বাম হাত দিয়ে পেছনের দিকে ঠেলে দিচ্ছে বারংবার। প্রথমবার ডায়াল করতে অপর পাশ থেকে ঝাঁঝালো কণ্ঠস্বর ভেসে আসলো। কি ব্যাপার শাহরিয়ার সাদমান, কি মনে করে কল দিলেন? রিঙ্কু, আমি ভীষণ ব্যস্ত ছিলাম, তাই তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। প্লিজ জান, রাগ করো না। প্লিজ প্লিজ, তোমার টেক্সট দেখা মাত্রই কল দিয়েছি। খবরদার আমাকে রিঙ্কু বলবেন না, আমার নাম রিঙ্কি জাফরান, ওকে? দাঁতে দাঁত চেপে কথাটা বলল সে। সরি রিঙ্কু, এক্সট্রিমলি সরি। কিসের সরি? হ্যাঁ, মানে নাই সরি আমি। এত সময় পরে তোমার আমার কথা মনে হলো? কি দরকার ছিল ফোন করার? আমি কে হই তোমার বলো? 2 দিন হতে চললো আমাকে তুমি না ফোন দিলে আর না দিলে একটা টেক্সট। বাট ওয়াই? বললামই তো তোমাকে, খুব ব্যস্ত ছিলাম। আর এমনটি কখনোই হবে না, সবার আগে আমার রিঙ্কু থাকবে। তুমি আমাকে ইগনোর করছো, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, এই 2 দিনে একটিবারও কি আমার সাথে দেখা করার সুযোগ হয়নি? খুব তো বলেছিলে আমি দেশে গিয়ে সবার আগে তোমাকে দেখতে চাই রিঙ্কু। কই, এখন কি সব ভুলে গেলে? রিঙ্কু, তুমি বুঝতে পারছো না ব্যাপারটা। আম্মু আব্বু জানে আমি এখানকার তেমন কিছুই চিনি না। সেই কবে না কবে এসেছি দেশে, কিন্তু তারা কি জানে আমি বছর 2 আগেও বাংলাদেশে এসে তোমার সাথে দেখা করে গিয়েছি? বাড়ি ভর্তি মেহমান, তারপর কাজিনরা তো আছে। তাদের চোখে ফাঁকি দিয়ে এখন দেখা করা সম্ভব না। তুমি জানো ওরা সারাক্ষণ আমার সাথে চিপকে থাকে। আমার রিলেশন আছে, ব্যাপারটা তো আপাতত কাউকে জানাতে চাচ্ছি না। কেন, তুমি ভালো করে জানো। আর কথা বলার তো একটু সুযোগ থাকা লাগে নাকি? অভিমানী সুরে রিঙ্কু ছোট্ট করে উত্তর দিল, বুঝেছি। রাগ কমেছে এখন আমার রিঙ্কু জানের? হয়েছে, আর ঢং করতে হবে না। শোনো না, আমার না কিছু টাকা লাগবে। আহ্লাদি স্বরে রিঙ্কু কথাটি বলল। তাই, কত লাগবে শুনি? এই মাত্র 5,000 হলেই চলবে। আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি। আই লাভ ইউ সাদু বেবি, লাভ ইউ টু বলেই রহস্যময় হাসলো সাদমান। মনে মনে বলল, তোমার ব্যবস্থা করবে, একটু সবুর করো। আমার সাথে চালাকি করার প্রত্যেকটা হিসেব গুনে গুনে দিতে হবে রিঙ্কু জান। উপস, রিঙ্কি জাফরান। এই শাহরিয়ার সাদমানকে তুমি কতটুকুই বা চেনো? আচ্ছা, ফোনটা রাখছি, আম্মু ডাকছে আমাকে, বাই। ওকে বাই বলার আগেই সাদমান দেখলো টুট টুট করে ফোনটা কেটে গেল। যা বাবা, কেটে দিল। কাটা দিয়ে কাটা তুলব জান, এবার বুঝবে মিথ্যে ভালোবাসার অভিনয়ের পরিণাম কতটা ভয়ঙ্কর হয়। মোবাইল পকেটে পড়ে যেই রুমে ঢুকবে তখনই সে শুনতে পেল একটি সুমিষ্টিমেয় কণ্ঠ। বেলকনির কর্নার বরাবর ঘেঁষে ঠেস দিয়ে দাঁড়ালো। তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল কণ্ঠটা তার শ্যামল কন্যা। হুডাইন তুলতুল পাখি আর কিটিকে কুলে নিয়ে দোলনায় বসে চোখ বন্ধ করে গুনগুন করে তিলাওয়াত করছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। অর্থ, প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আল ইমরান আয়াত 185। অবলা প্রাণী দুটি চুপচাপ নড়াচড়া বন্ধ করে বসে আছে। হুরাইনের চোখ দিয়ে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়ছে। তার ঠোঁট দুটি তিরতির করে কাঁপছে, যা নিকাবের উপরও স্পষ্ট বুঝমান। দূর থেকে এমন দৃশ্যপট সাদমানকে ব্যাকুল করছে। মেয়েটা কাঁদছে কেন? আয়াতটির অর্থ সে জানে না, তাই হয়তো এমন। তবে যতবারই তার কর্ণকুহরে আয়াতটি পৌঁছাচ্ছে ততবারই অন্তর কেঁপে উঠছে। আজ তার কাছে নিজেকে ব্যর্থ মনে হচ্ছে। এত এত পড়াশোনা করেছে, অথচ ধর্মীয় গ্রন্থ ছুঁয়ে দেখেনি কখনো। রাফা সাদমানকে খুঁজতে এসে দেখে সে বেলকনির কর্নার চিপকে দাঁড়িয়ে আছে। কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞাসা করল, ভাইয়া, ওখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? কথাটা হুরাইন অবধি পৌঁছালো। সে চোখ মেলে তাকিয়ে যা দেখে তাতে সে অবাকের উচ্চতর লেভেলে পৌঁছে যায়।
এভাবে লুকিয়ে লুকিয়ে অন্যের তেলাওয়াত শোনা নিশ্চয়ই কোনো আদবের মধ্যে পড়ে না। মনে মনে বললেও মুখে কিছু বলতে পারেনি, কারণ কে না কে হবে, কোনো আত্মীয় তো হতে পারে। তাই চুপচাপ জায়গা থেকে প্রস্থান করল। সাদমান এখনও তাকিয়ে আছে সেদিক পানে। ঘটনা কি হলো? নিচের ঠোঁট কামড়ে পেছন দিকে ফিরে রাফাকে দেখে চমকে ওঠে। তুই এখানে কখন এলি? এখনই। তুমি এভাবে এখানে দাঁড়িয়ে কি করছো? কিছু না বলেই বিছানায় গিয়ে শুয়ে পড়ল। 2 হাত মাথার পেছনে ভর দিয়ে বলল, কিছু বলবি? রাফা মাথা নিচে করে বলে, ভাইয়া, জাবেদ নরসিংদী আসছে। সে অনেক রিকোয়েস্ট করছে দেখা করার জন্য। তুমি একটু বলে কয়ে আব্বু আম্মুকে রাজি করে দাও না প্লিজ। কিছুক্ষণ চুপ থেকে সে জবাব দিল, তা বুঝলাম, বাট একা যাবি? না, সাইমা জাইমাকে নিয়ে যাব। আচ্ছা আমি দেখছি, তবে বেশি লেট করবি না কিন্তু। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার বলেই দৌড়ে চলে গেল। সাদমান একটু আগের ঘটনা মনে করে হাসছে। কি হলো ব্যাপারটা? নিশ্চয়ই কিছু বলতে চাচ্ছিল। এই মেয়েকে নিজের করে পেতে বহুত কাঠখড় পোহাতে হবে সাদমান তোকে। মনে মনে বার কয়েক কথাটি আওড়ালো। বাড়ির ছোট সদস্যরা বাহির বাড়িতে দাঁড়িয়া বান্ধার জন্য ঘর বানাচ্ছে। রূপা আর নুরি শাবল দিয়ে ঘরের রেখাটাকে একটু কূপে মোটা রেখায় দাগ কাটছে। তিহানা আর টায়রা মাটি সরিয়ে তার উপরে আটা গুঁড়ো দিয়ে দিচ্ছে যাতে করে স্পষ্টমান হয়। রুজবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছে দাগ যাতে বাঁকা তারা না হয়। তিতিন তাদের কাছ থেকে এটা ওটা প্রশ্ন করছে। আধ ঘন্টা পরে তাদের খেলার জন্য দাঁড়িয়া বান্ধার ঘর প্রস্তুত। হুরাইন আসরে সালাত পরে খেবারটা পরে তুলতুল পাখি আর কিটিকে নিয়ে বাহির বাড়িতে এসেছে। সেও খেলবে তাদের সাথে। কয়েকজন প্রতিবেশী মেয়েও এসেছে। 2 দলে ভাগ হওয়ার জন্য 2 জন প্রতিনিধি তৈরি করল। তারপর সবাই জোড়ায় জোড়ায় দূরে গিয়ে নিজের নিকনেম, ফুল বা ফলের নাম দিল। এখন তারা সবাই জোড়ায় জোড়ায় 2 প্রতিনিধির কাছে এসেছে। প্রতিনিধির মধ্যে যে প্রতিনিধি যার নাম বলবে তাকেই সেই প্রতিনিধির অধীনে যোগ দিতে হবে। হুরাইন আর রুজবা 2 জন নিজেদের ফুলের নাম দিল। তারপর ফিরে এসে বলল, ডাল ডাল। প্রতিনিধিরা বলে উঠল, কিরে ডাল? তারা 2 জন একসাথে বলল, জুই নিবি না শাপলা নিবি? প্রতিনিধির একজন বলল শাপলা। হুরাইন ছিল জুই আর সে রূপার দলে পড়েছে, আর রুজবা ছিল শাপলা, সে পড়েছে আরেক মেয়ের দলে। ইতিমধ্যে খেলা জমে উঠেছে। তিতিন তাদের খেলা দেখে ভীষণ মজা পাচ্ছে। এমন মজার খেলা কখনো দেখেনি। তাকেও নেওয়া হয়েছে দলে। রূপা বারবার চিল্লাচ্ছে আর বলছে, এই লারবা লারবা। খেলার এক পর্যায়ে ধপাস করে মুখ থুবড়ে মাটিতে পড়ে হুরাইন। রূপা আর তিহানা দৌড়ে এসে তাকে ধরে ওঠায়। তিতিন তার হাত ধরে কান্না ভেজা চোখে বলল, সখী, ব্যথা পেয়েছ? হুরাইনের চোখে পানি চিকচিক করছে। সে বুঝতে পারছে না কিভাবে পড়ল। কিরে, পড়লে কিভাবে? রুজবা জিজ্ঞেস করল। জানি না আপু, মনে হচ্ছে কেউ ল্যাং মেরেছে। কি বলছিস? কার এত বড় সাহস? রূপা সবাইকে শাসাচ্ছে। হুরাইন বেশ ব্যথা পেয়েছে, হাঁটু ছিলে গেছে, ব্যথায় কুকিয়ে উঠল। সেই সাথে 1 বস্তা বকুনি খেল তার আম্মুর। স্যাভলন দিয়ে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিয়েছেন রামিসা বেগম। থমথমে মুখ করে বসে আছে সে। তার কেন জানি বারবার মনে হচ্ছে কারো ইচ্ছাকৃত কাজ। রুজবার মন বেশ ফুরফুরা বিকেলের পর থেকে, কারণ সে হুরাইনকে বেশ জব্দ করেছে। সে মনে মনে আওড়ালো, ইটের জবাব পাটকেল দিয়ে দিয়েছি, আমার সাথে লাগতে আসার ফল ভোগ কর এখন। হ্যাঁ। সন্ধ্যায় কাজিন মহল মিলে আগুনের বিশাল কুণ্ডলী বানিয়ে তার চারপাশে বসে আগুন পোহাচ্ছে। আড্ডার এক পর্যায়ে তিতিনের কাছ থেকে সাদমান শুনতে পারল হুরাইন পড়ে ব্যথা পেয়েছে। কথাটা শোনার পর থেকে তার মন অস্থির হয়ে আছে। ঘটনার বিবরণ জানতে চাইল, তখন সব খুলে বলল। তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। তখন সে বলল, ঠিক আছে, হুরাইন কিভাবে পড়ল সেটা সিসিটিভি ফুটেজ দেখলেই বুঝতে পারবো। রুজবা বড়সড় ধাক্কা খেল। তার কপাল বেয়ে ঘাম ঝরছে। সে বলল, এই সামান্য ব্যাপারটার জন্য আবার সিসিটিভি ফুটেজ দেখার কি দরকার? কেন, কি সমস্যা দেখলে? হিমেলের প্রশ্ন। আদিল বলল, সাইমা মেডিসিন দিয়েছি সুরকে। জ্বর আসছে প্রচুর। আমি এখনই চেক করছি কে করতে পারে এমন কাজ। সাদমান উঠতে যাবে তখনই রুজবা বলল, আমি জানি কে করেছে। সবাই দৃষ্টি এখন তার দিকে। রুজবা হাত কচলাতে কচলাতে বলল, রোদসির পায়ের সাথে ধাক্কা লেগে পড়ে গেছে। মেয়েটা ভয় পেয়েছে অনেক, তাই আমি তার নাম হাইড করেছি। ছোট মানুষ খেলতে যেয়ে সেও বুঝতে পারেনি। সাদমান যা বুঝার বুঝেছে। রাফা বলল, ছেড়ে দে, বাচ্চা মানুষ খেলতে গিয়ে এমন একটু আধটু ব্যথা পাই। তবে সাদমানের মনে অন্য কিছু চলছে। কাউকে কিছু বুঝতে না দিয়ে পুনরায় আড্ডায় মেতে উঠেছে। সময় বহতার স্রোত জোয়ার ভাটায় কেটে গেল 2 দিন। রাত জেগে মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছে সাদমান। থমথমে জামিনী আধার কোলে পিন পিন নীরবতা চারপাশ। মাঝে মধ্যে খেকশিয়ালের হাঁকডাক ভেসে আসছে। খুব ভুতুরে আওয়াজ, কেমন যেন গা শিউরে ওঠার মতন। পথহীন দেশে পথিক ভোলার পথ যেন গোলক ধাঁধার মতন ভয় কাতর এই নির্ঘুম ডট্টর পরিবেশ। মর্মরে ঝরে পড়া ঠুনকো রোগা পাতাটাও ভয়ানক গর্জন করে উঠছে। গ্রামের এমন হুতুম পরিবেশ বেশ রোমাঞ্চকর লাগছে সাদমানের কাছে।
পাশে যদি প্রিয় মানুষ থাকত তবে হুটহাট দমকা বাতাসের এই পথে হেঁটে চলে যেত দূরের গ্রামে। সেও পথ ভুলে যেত ইচ্ছে করে। প্রেয়সী তখন ভয়ে জড়িয়ে ধরত তাকে, আর সে এক চাদরে ঢেকে নিত আষ্টে পৃষ্ঠে। জুবুথুবু কুয়াশার সাক্ষী থাকলো এই নিরল প্রেমের শুভ্র ছোঁয়ার। আপন মনে হাসছে নিজের ভাবনায়। হঠাৎ তার চোখ গেল দরজার দিকে। ভেরানো দরজায় সে স্পষ্ট একটা ছায়ামূর্তি দেখল। তার কপালে কিঞ্চিত ভাঁজ পড়ল। এত রাতে কি ওখানে? নাকি তার ভ্রম? আমি স্পষ্ট দেখলাম কারো অবয়ব। ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে বাইরে কাউকে দেখতে পায়নি। এদিক ওদিক তাকিয়ে ও কাউকে দেখতে পায়নি। মনের ভুল ভেবে যেই না রুমে ঢুকতে যাবে একটা শব্দ কানে এলো। ঠোঁট কামড়ে ধরে দাঁড়িয়ে আছে সাদমান। ভাবছে, এত রাতে কিচেন রুমে কে? কোনো চোর নয় তো? হয়তো কারো পানি পিপাসা পেয়েছে, তাই পানি নিতে এসেছে। তবুও মন কেমন খচখচ করছে তার। সিঁড়ির রেলিং ঘেঁষে আস্তে ধীরে নিচে ড্রয়িং রুমের পাশে এসে দাঁড়ায়। কি ব্যাপার, লাইট অফ, অথচ কিচেন রুমে টুংটাং আওয়াজ আসছে? চোর নয় তো? আগাম প্রস্তুত নিয়ে যেই না সামনে এগোতে যাবে, কিছু একটার সাথে পা লেগে নিচে পড়ে গেল সে। আওয়াজ করে শব্দ করে উঠল। ব্যথাটা বেশ ভালোই পেয়েছে। দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ায়। সামনের দিকে তাকাতেই চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। থমথমে মুখে জিজ্ঞেস করল, এই মেয়ে, এত রাতে তুমি কিচেনে কি করো? হুরাইন ভাতের প্লেট নিয়ে দস্তরখানায় যেই না রাখতে যাবে, পুরুষালী কণ্ঠ শুনে পেছনে তাকায়। এটা তো সেই ছেলেটা। সে খরতর গলায় বলল, আপনি সেই লোকটা না যে চুরি করে আমার তিলাওয়াত শুনছিলেন? সাদমান ভেবাচাকা খেয়ে গেল। গম্ভীর মুখে জিজ্ঞেস করল, তো আপনি এখনো যাননি? সাদমান আশেপাশে তাকিয়ে বলল, কাকে বলছো? কে কোথায় যাবে? আপনাকে জিজ্ঞেস করেছি। আপনার বাড়িতে? বিষম খেল প্রশ্ন শুনে। কি বলে এই মেয়ে? আমার বাড়িতে? আমাকে জিজ্ঞেস করছে বাড়িতে যায়নি কেন? আমাকে তাহলে চিনতে পারেনি? দুয়ে দুয়ে চার মিলিয়ে যাক, একটু মজা করা যাক। তবে হালকা হাসল, তবে প্রকাশ করল না। বিরস মুখে বলল, কেন? না গেলে তাড়িয়ে দেবে বুঝি? এমন খাড়তারা প্রশ্ন তার পছন্দ হয়নি। সে চুপ হয়ে নিজের কাজে ব্যস্ত। অপরিচিত লোকটার সাথে কথা বাড়াতে চাচ্ছে না। ইগনোর দেখে সাদমান পুনরায় প্রশ্ন করল, তা এত রাতে কিচেনে কি করো? দেখতেই পাচ্ছেন খাবার নিয়ে বসেছি। মুখ গোল করে বলল, ওহ, ইয়োর নেম? আপনাকে বলবো কেন? কাট কাট গলায় জবাব দিল, আমি কিন্তু তোমার নাম জানি, না বললেও প্রবলেম নেই। কোন ক্লাসে পড়ো? বিয়ের বয়স হয়নি। আরেক দফা কাশি উঠে গেল সাদমানের। এই মেয়ে তো ভারী সাংঘাতিক। নিচের ঠোঁট কামড়ে জবাব দিল, তা দেখেই বোঝা যায়। বয়স কত? জেনে লাভ নেই। আমার সিরিয়াল যখন আসবে তখন আপনার বাচ্চা স্কুলে যাবে। সময় হলে দেখা যাবে। একটু ভাব নিয়ে কথাটা বলল। আপনি এখন রুমে যান, কেউ দেখলে মাইন্ড করবে। বিরক্তিসূচকভাবে শাসিয়ে দিল। করলে করুক, আমি তো খারাপ কোনো মাইন্ড নিয়ে আসি নাই বলেই আরেকটু সামনে এগিয়ে দেওয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়ালো। উল্টো মুখে বসে থাকা মেয়েটা আনমনে খাবার খাচ্ছে, তবে বিড়বিড় করে তাকে যে বকে যাচ্ছে বেশ বুঝতে পারছে। সে আরেকটু জ্বালানোর জন্য বলল, তা এমনভাবে এত রাতে চুরি করে কেন খাচ্ছ? লুকিয়ে লুকিয়ে খাবার তো বিড়ালরা খায়। তুমি কি বিড়াল? না, তা হবে না। বিড়ালরা নেই। গালে হাত দিয়ে ভাবুক ভঙ্গিতে বলেই ঠোঁট টিপে হাসল। আপনার সাহস তো কম না? একবার চোর বলছেন, আবার বলছেন বিড়াল। আর চুরি করতে যাব কোন দুঃখে? নিজের ঘরে কেউ চোর হয় নাকি? জানো, আমাদের বাড়িতেও তোমার মতন একটা চোর আছে, যে সবচেয়ে দামি জিনিস চুরি করে বসে আছে। ফিসফিস করে কথাটি বলল। আজীব তো, সে চোরের কথা আমি জেনে কি করব? আর এমন ফিসফিস করছেন কেন? তোমারই তো জানার কথা। বাই দ্য ওয়ে, তুমি কি রোজ রাতে এমন চুরি করে খাবার খাও? আমাদের বাড়ির চোরটাও তোমার মতন রাতে চুরি করে। বলেই হতাশ ভঙ্গিমা করে তাকিয়ে রইল। হুরাইন পেছন ফিরে তাকিয়ে চোখে বিরক্তি ভাব নিয়ে বলল, কখন জানি বলেন আপনার বাড়ির চোর দেখতে আমার মতন। না, তোমার মতন কেন হবে? আমাদের বাড়ির চোরটা অনেক কিউট আর শান্ত স্বভাবের। এ বাড়ির চোরের মতন এমন রাগচটা রাগিনী না। শেষের লুকমাটা মুখে দিয়ে তেতে উঠে সামনে দাঁড়ায়। তো তাতে আমার বাড়া ভাতে ছাই পড়েছে? শুনুন, সেহরি খেতে উঠেছি, চুরি করতে নয়। আইসে নিজের বাড়ির চোরের সাফাই গাইতে। বলে হাত ধুয়ে হনহন করে চলে যাওয়ার জন্য উদ্যত হতেই সাদমান পথ আটকে দাঁড়ায়। সেহরি মানে? সেটা আবার কি? থমকে দাঁড়ায় সে। সাদমানের চোখের দিকে এক নজর তাকিয়ে মাথা নিচু করে বলে, সেহরি বা সাহারি হলো আরবি প্রতিশব্দ, সুহুর থেকে এসেছে, যার অর্থ উষার পূর্বের খাবার। এটি সেহরি হিসেবে পরিচিত। রমজান মাসে অথবা সাওম পালনের জন্য যে কোনো দিন ফজরের নামাজের আগে বা উষার পূর্বে খাবার গ্রহণ করাই সেহরি। কালকে সোমবার, আর চন্দ্র মাসের 3 দিন আয়াম বীজের রোজা, তাই আজকে সেহরি করলাম। ধন্যবাদ তোমাকে, আমিও থাকবো নফল রোজা। খাবার দাও তো, সেহরি খাবো। হুরাইন অবাক হলো, তবে কিছু বলল না। সে কিছু বলল না, খাবার দিয়ে চলে গেল। সাদমান সেহরি খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে হুরাইন তাহাজ্জুদের সালাত শেষে ফজরের অপেক্ষায় তাসবিহ তাহলিল পাঠ করছে।
পরদিন সকালবেলা শান্তিরেখা নিবাসের সবাই খাবার টেবিলে বসে আছে। রাশেদ তালুকদার বড় বউ মাইমুনা ডলিকে উদ্দেশ্য করে বললেন, সাদমান দাদুভাইকে দেখছি না, সে কই বৌমা? বাবা ঘরেই হবে, নাস্তা করব না, হক করে বৈশা পড়ছে, কেউ ডাক দাও তো। হুরাইনকে তানিয়া খাতুন ডাক দিয়ে বললেন, হুর তোর সাদমান ভাইয়াকে ডাক দে তো, নাস্তা করতে আইতো। ইতস্তত ভঙ্গিমাতে আশেপাশে তাকিয়ে দেখে তার আম্মু চোখে ইশারা দিচ্ছেন যেতে, তাই সে না করেনি। যাচ্ছি কাকি। হুরাইন তিনতলায় সাদমানের রুমের সামনে দাঁড়িয়ে আস্তে করে বলল, আসসালামু আলাইকুম, আসতে পারি ভাইয়া? ভেতর থেকে জবাব এলো, কে? ভাইয়া আমিটাকে। সাদমান মজা পাচ্ছে ভীষণ, গলার স্বর শুনেই বুঝতে পেরেছে। আমি হুর। কোন হুর, ডানা কাটা নাকি ডানাওয়ালা? বলেই দাঁত কপাটি বের করে হাসল। হুরাইন জান্নাত ইলম, আপনার সেজু কাকার মেয়ে, সাইমা জাইমা আপুর ছোট বোন। ও আচ্ছা, ভেতরে আয়। হুরাইন আস্তে করে ভিতরে ঢুকে মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে আছে। কিছু বলবি? দুই দিকে মাথা নাড়িয়ে জবাব দেয়, মুখে কথা বলতে পারিস না নাকি ব্রাশ করিসনি? মুখ খুললেই দুর্গন্ধ হবে। বেশ রাগ লাগলো তার এমন অপমানে। মুখ থমথমে করে পায়ের নখ দিয়ে মেঝে খুঁড়ছে, তবে গলার কণ্ঠস্বরটা বেশ চেনা চেনা লাগছে। তাই কৌতূহল দমাতে না পেরে সামনে তাকিয়ে যা দেখে সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। অস্ফুট স্বরে বলে ওঠে, আপনি? কেন, অন্য কাউকে আশা করেছিলি বুঝি? আপনার জন্য নিচে সবাই খাবার টেবিলে অপেক্ষা করছে, তাড়াতাড়ি নিচে আসুন, বলেই দিল এক দৌড়। সাদমান খিলখিল করে হেসে উঠল, বেশ মজা পেয়েছে। মেয়েটা হয়তো ভয় পেয়েছে। মিহির তালুকদার ছেলেকে উদ্দেশ্য করে বললেন, ব্রেকফাস্ট করবে না? সবাই তোমার জন্য কতক্ষণ যাবত ওয়েট করছে। মাইমুনা ডলির স্বামীকে থামিয়ে দিয়ে বললেন, আহ থামো তো, বাবু বস সেখানে। আম্মু, আমি ব্রেকফাস্ট করব না, রোজা রেখেছি। খাবার টেবিলের সবার দৃষ্টি তার দিকে, যেন সে মস্ত বড় অপরাধ করেছে কথাটি বলে। তোমরা এভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? কি বলছিস বাবু, তুই রোজা রেখেছিস মানে কি? কখনো রোজা রাখিসনি, আজ কি? বুঝলাম না, তুই কিসের রোজা রেখেছিস? মিহির তালুকদার ছেলের দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। রাফা বলে উঠল, ভাইয়া কি বলছো এসব? তুমি রোজা কি তা জানো? রাশেদ তালুকদার রাফাকে চুপ করতে বললেন। তা দাদু ভাই, কি রোজা রাখলা? সাদমান গম্ভীর মুখে আগের মতনই নিরলস জবাব দিল, সোমবার সাপ্তাহিক নফল রোজা। মাশাআল্লাহ, ভালো কথা। ডলি বেগম একবার ছেলের দিকে আরেকবার হুরাইনের দিকে তাকিয়ে আছে। হুরাইন ফিচেল হাসল, শুকরিয়া আদায় করে নিল মনে মনে। বিকেলে সোনামুখী রোদ প্রকৃতির কোলে ঢলে পড়েছে। রসুই ঘরে আজ মেয়েরা পালা করে নানান পদের খাবারের পসরা তৈরি করছে। বাড়ির প্রতিটি পরতে পরতে মৌমো গন্ধে ছাপিয়ে উঠেছে। আদিল আর হিমেল রিমোট হাতে খেলা দেখতে ব্যস্ত। সাদমান দুই পা ছড়িয়ে ছিটিয়ে সোফায় হেলান দিয়ে বসে আছে। পানসে চেহারায় বারবার হাতঘড়ির দিকে তাকাচ্ছে। সে হাড়ে হাড়ে টের পাচ্ছে রোজা রাখা সহজ কাজ না, খুব কঠিন একটা কাজ। ফাহিম মুখোমুখি বসে মুচমুচে সুস্বাদু পেঁয়াজও খাচ্ছে আর সাদমানকে জ্বালাচ্ছে। কি ব্রো, কেমন লাগছে? সাদমান কিঞ্চিত বিরক্ত হয়ে বলল, সামনে থেকে, বিরক্ত করিস না এখন। যা বাবা, বিরক্ত করলাম কখন? এমন গরুর মতন সামনে বসে চিবাচ্ছিস আর বলছিস বিরক্ত কখন করলাম? তুমি রোজা বলে কি আমার খাওয়া নিষেধ নাকি? রোজাদারদের সামনে খাবার খাওয়া উচিত না, এটা কিন্তু গুনাহের শামিল। হুরাইন সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাটি ফাহিমকে উদ্দেশ্য করে বলল। ফাহিমের মুখটা ছোট হয়ে গেল। আচ্ছা রেখে দিচ্ছি, আর খাবো না, বলেই প্লেটটা রেখে দিল। সাদমান মুচকে হাসল, আর চোখে কয়েকবার তাকিয়েছে তার দিকে। বিড়াল চোখ দুটো তাকে খুব টানছে। সে একটু নড়ে চড়ে ঠিক হয়ে বসে ভাইদেরকে বলল, তোরা আমাকে এই সায়েন্সটা বলতো, মেয়েদের বয়স জিজ্ঞেস করলে তারা কেন বলতে চায় না? কথাটা বলেই আর চোখে হুরাইনের দিকে তাকায়। চারজোড়া চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। আদিল হা করে তাকিয়ে আছে সাদমানের দিকে। হিমেল বলল, ভাই তোমাকে কি রোজায় ধরেছে? কি বলছিস, রোজায় ধরবে কেন? যা বলছি উত্তর দে। যে পারবে তার জন্য থাকবে সিক্রেট উপহার। কথাটি বলেই উঠে দাঁড়ায়। আমি কি সত্যি শুনছি? ফাহিম নিজের হাতে নিজে চিমটি কাটে। আদিল সাদমানের মুখোমুখি দাঁড়িয়ে তাকিয়ে আছে। সাদমান কিঞ্চিত ভ্রুম কুচকে বলল, এভাবে কি দেখছিস? আজকে কি একটু বেশি হ্যান্ডসাম লাগছে নাকি? একটু এগিয়ে গিয়ে হুরাইনের সামনে দাঁড়িয়ে বলল, ইলম তুই জানিস? হুরাইন ভ্যাবাচাকা খেয়ে যায়। কি বলছে এসব এই লোক? নিশ্চয়ই কালকে শোধ নিচ্ছে আজকে। লজ্জা দেওয়ার জন্যই এই লোকটা এমন বেফাস কথা বলছে। সে মনে মনে কথাটি বললেও চুপচাপ মাথা নাড়ায়, সে জানে না। সাদমান ঠোঁট কামড়ে আরেকটু কাছে গিয়ে বলল, সত্যি জানিস না? হিমেল এ মেয়ে হয়েও জানে না। তোরা পারবি ভাই? সবই ঠং, বুঝলি সাদমান? আদিল কথাটি সাইমার দিকে তাকিয়ে বলল। তার বলতে মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। হিমেল গানে টান দিল। হুহা করে হাসতে চারজন। ফাহিম আরেকটু রসিকতা করে বলল, এটা বেস্ট ছিল, কি বলো ব্রো? কারেক্ট। মেয়েরা হলো বলতে গিয়ে চুপ হয়ে গেল সাদমান, কারণ সাইমা খুন্তি হাতে রাগে ফোঁসফোঁস করে আদিলের দিকে তেড়ে আসছে। এমন দৃশ্য দেখে আদিল চুপসে গেল। মেয়েরা ঢং করে না,
তা মেয়েরা ঢং করলে ছেলেরা কি? তোরা তো নেংটি ইঁদুর যে সারাদিন মেয়েদের পেছনে ঘুরঘুর করিস। কথাটা এক নাগারে বলে লম্বা শ্বাস ফেলল সাইমা। যাব বাবা, দেয়ালেরও কান আছে। কথাটা আজ বিশ্বাস করলাম। হিমেল কথাটি বলে মাথায় হাত দিয়ে বসে পড়ল। সাদমান হুরাইনকে লজ্জায় ফেলতে চাচ্ছে না। সে ধমক দিয়ে বলল, চুপ করবি, রোজা হালকা হয়ে যাবে আমার। ও, তিনজন সমস্বরে টান দিল। সাইমা চোখ রাঙিয়ে আদিলকে শাসিয়ে গেল। আদিল মাথা কাত করে চুপচাপ দাঁড়িয়ে আছে। মস্ত বড় ভুল হয়েছে, আর এমনটা হবে না, বুঝালো।